আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জেলেনস্কির মতো সমর্থন ভিক্ষায় নেমেছে নেতানিয়াহু। শীঘ্রই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবে এই কসাই। গাজার রাফা ক্রসিং এর দায়িত্ব নিতে পারে ইইউ। ইউক্রেনে জেলেনস্কির সময় শেষ, আলটিমেটাম পুতিনের। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে তালেবানের মতো। ইসলাম বিদ্বেষী ভারত থেকে বিতাড়িত জঙ্গি সালমান রুশদি যা বললেন। তাইওয়ানে যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধজাহাজের মহড়া। ভারতের নির্বাচনে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়ার সঙ্গে যে মিল দেখছেন কেজরিওয়াল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জেলেনস্কির মতো সমর্থন ভিক্ষায় নেমেছে নেতানিয়াহু। শুক্রবার 24 মে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েল চলমান যুদ্ধের মাঝে মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শীঘ্রই কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। নেতানিয়াহুর সম্ভাব্য এই সফর ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন প্রদর্শন করবে বলেও জানান তিনি। নির্বাচনের আগে মাইক জনসনের এমন ঘোষণায় পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতির পট। এই পট পরিবর্তন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। তাদের মতে নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুকে আমন্ত্রণের পদক্ষেপ নিয়েছে রিপাবলিকানরা। আসন্ন নির্বাচনে ইসরায়েলীয় ভূখণ্ডটির সমর্থকদের সমর্থন ধরে রাখার আশায় রাজনীতির এই নতুন ছক কষছে বিরোধী দল। এদিকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে হামাস ইসরায়েল সংঘাত কখনোই শুরুই হতো না। তার দলের এমন পদক্ষেপ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রায় 8 মাস ধরে চলা হামাস ইসরায়েল সংঘাতের শুরু থেকেই ইসরায়েলের মিত্র দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র অর্থের পাশাপাশি সামরিক সহায়তা দিয়ে প্রতিনিয়ত দ্ব্যর্থহীন নগ্ন সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন। এতে বারবার নিজ দেশে তোপের মুখে পড়েন ডেমোক্রেটরা। এবার রিপাবলিকানদের সমর্থনে অনিশ্চয়তার দ্বারপ্রান্তে নিরীহ ফিলিস্তিনিদের জীবন। এদিকে চলতি সপ্তাহে অন্তত 2টি বড় ধাক্কার মুখোমুখি হয় তেল আবিব। একদিকে ইউরোপের 3 দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। এমন প্রেক্ষাপটে মিত্রদেশ যুক্তরাষ্ট্র সফরের নেতানিয়াহুর এই আমন্ত্রণ দখলদারদের জন্য খানিকটা স্বস্তির বলে মনে করছেন অনেকেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ হওয়ার পর মিশর সীমান্তের রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ধরনের একটি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন ইইউ এর কর্মকর্তারা। ইইউ এর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, আমরা ইসরায়েল সহ বিভিন্ন পক্ষের কাছ থেকে কূটনৈতিক বার্তা পাচ্ছি। আমরা সেখানে ইইউ এর মিশন আবার শুরুর বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। গাজা ও মিশর সীমান্তের রাফা ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অবরুদ্ধ গাজায় সবচেয়ে বেশি পণ্য প্রবেশ করে। বর্তমানে ইসরায়েলি সৈন্যরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ওই কর্মকর্তা বলেন, ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয়ান মন্ত্রীদের কাছ থেকে রাফায় ইইউ মিশন আবার মোতায়েনের সম্ভাবনা নিয়ে সবুজ সংকেত পেতে পারেন। তিনি বলেন, তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে তা কোনোভাবেই হবে না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। 27 জাতির ইউরোপিয়ান ইউনিয়ন 2005 সালে রাফা ক্রসিং এর নজরদারির মিশন শুরু করেছিল, কিন্তু 2 বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করলে তারা তাদের মিশন স্থগিত করে। বেলারুশের সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির 5 বছরের মেয়াদ শেষ হওয়ার পর তার কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলেও জানান তিনি। রাশিয়ার হামলার 3য় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের অধীনে চলছে। সপ্তাহ খানেক আগেই নিজের 5 বছরের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। জেলেনস্কির এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করে তার পশ্চিমা মিত্ররা। শুক্রবার 4টি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে কিয়েভ ও পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে। বেলারুশ
সফরে গিয়েও পুতিন এই ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, কিন্তু কার সঙ্গে আলোচনা করব, এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন নয়। আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্টের বৈধতা শেষ হয়ে গেছে। পুতিন আশঙ্কা করছেন পরের মাসে এই যুদ্ধের উপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি দাপ্তরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আলটিমেটাম নয়, সাধারণ জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের 20% নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান ব্যবস্থায় একটি খসড়া নথির উপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন। তিনি বলেন, যদি এটি সেই পর্যায়ে পৌঁছায় তাহলে আইনিভাবে বাধ্যতামূলক নথিতে স্বাক্ষর করার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে কার সঙ্গে বসা উচিত। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে আমরা বৈধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ইসলাম বিদ্বেষী ভারত থেকে বিতাড়িত জঙ্গি সালমান রুশদি মনে করেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অর্থ তালেবানের মতো রাষ্ট্র তৈরি করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে চলমান বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত লেখক সালমান রুশদি একথা বলেন। লেখক বলেছেন, 1980 সাল থেকে সম্ভবত এখন পর্যন্ত বলতে গেলে সারা জীবনই একটি স্বাধীন ফিলিস্তিনের জন্য বলে এসেছে। তবে এখন যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হয় তবে তা চালাবে হামাস। তাতে করে দেশটি একটি তালেবান সদৃশ রাষ্ট্রে পরিণত হবে এবং ইরান তুষ্ট রাষ্ট্র হবে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জার্মান ব্রডকাস্টার রুসফ্রান্ট বার্লিন ব্রাডেনগার্ডের পরিচিত একটি পডকাস্টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান এই লেখক আরো বলেছেন, পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঠিক পাশে আরেকটি তালেবান, আরেকটি আয়াতুল্লাহ সদৃশ রাষ্ট্র থাকবে। তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে গাজায় যে পরিমাণে নির্দোষ বেসামরিকদের মৃত্যু ঘটছে তাতে যে কোনো মানুষ ব্যথিত হবেই। তবে আমি হামাসের কথাও এখানে উল্লেখ করতে চাই, কারণ সেখান থেকেই এই ঘটনার শুরু হয়েছিল এবং হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তরুণ প্রগতিশীল ছাত্র রাজনীতির পক্ষে ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করা খুবই অদ্ভুত। এদিকে চীন শুক্রবার তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলছে, পূর্ণ একত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে। স্বশাসিত এই দ্বীপের চারধারে চীনের বাহিনী সামরিক মহড়াও পরিচালনা করেছে। সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরপাক খেয়েছে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান। এই কার্যক্রম সম্পর্কে বেইজিং বলেছে, দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা। তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরে এমন কর্মকাণ্ড চীনের। গণতান্ত্রিক তাইওয়ানের চারদিকে বৃহস্পতিবার সকালে 2 দিনের যুদ্ধ মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এই দ্বীপের স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদের শপথ গ্রহণের 3 দিন পর এই সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। লাইয়ের উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার স্বীকারোক্তি বলে নিন্দা করেছে। বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়াং শুক্রবার বলেন, লাই এক চীন নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছে। তাইওয়ানে আমাদের দেশবাসীকে যুদ্ধ বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এই মহড়া তাইওয়ানের উপর দমনপীড়নের অভিযান বৃদ্ধির অংশ। সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানের চারধারে একাধিক বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন। বিরোধ ও সংঘাত তাইওয়ান প্রণালীকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। চলতি সপ্তাহের ঘটনাক্রম থেকে আশঙ্কা করা হচ্ছে যে দ্বীপটিকে মূল ভূখণ্ডের শাসনের আওতায় আনতে চীন সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী মিত্র ও সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে জোরালোভাবে সংযত থাকতে বলেছে। জাতিসংঘ সকল পক্ষকে অস্থিরতা ও সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছে। এই মহড়া শুরু হয়েছে এবং চীন জানিয়েছে তাইওয়ান স্বাধীনতা বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি হিসেবে তারা এটি পরিচালনা করবে। ভারতের নির্বাচনের তফসিল ঘোষণার পর কথিত আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। এরপরই নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়ার প্রসঙ্গ। ভারতের বিদ্যমান পরিস্থিতিকে তিনি এসব দেশের সঙ্গে তুলনা করছেন। তার অভিযোগ, এই 3 দেশের ক্ষমতাসীনদের
মতো নরেন্দ্র মোদী সরকারও বিরোধীদের ঠেকাতে খড়গহস্ত হয়েছেন। কেজরিওয়াল বলেন, জামিন পেয়ে নির্বাচনী প্রচারে গিয়ে দেখেছেন তাকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে দিল্লির মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এতে আখের বিজেপি ব্যাপক ক্ষতির মুখে পড়বে। জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার বিজেপি আর এসএস ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে না। এটিকে এবারের নির্বাচনের বিজেপির বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি। এছাড়া নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী পদে অমিত শাহকে বসানো নিয়ে খোদ বিজেপির নেতাদের মধ্যে বিভেদ গভীর হচ্ছে বলেও মনে করছেন তিনি। কেজরিওয়ালের আশা, এবারে নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া 300টিরও বেশি আসনে জিতবে। তার আশঙ্কা, মোদী সরকার যেভাবে গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করার কাজ করেছে, আবার ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে পুরে দেবে। তবে জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে 4 জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আম আদমি পার্টির এই শীর্ষ নেতার মতে, কেন্দ্রীয় সরকারের একনায়কত্বের ইস্যুটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিজেপি আর আগের মতো অবস্থানে নেই। এবার বড় পরিবর্তনের সাক্ষী থাকবে দেশ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জেলেনস্কির মতো সমর্থন ভিক্ষায় নেমেছে নেতানিয়াহু। শীঘ্রই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবে এই কসাই। গাজার রাফা ক্রসিং এর দায়িত্ব নিতে পারে ইইউ। ইউক্রেনে জেলেনস্কির সময় শেষ, আলটিমেটাম পুতিনের। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে তালেবানের মতো। ইসলাম বিদ্বেষী ভারত থেকে বিতাড়িত জঙ্গি সালমান রুশদি যা বললেন। তাইওয়ানে যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি, চারপাশে যুদ্ধজাহাজের মহড়া। ভারতের নির্বাচনে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়ার সঙ্গে যে মিল দেখছেন কেজরিওয়াল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।